আমরা এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশন পড়েছি, তারপরে আমরা ওয়েভ মোশন বা তরঙ্গ গতি পড়েছি। এবার আমরা পড়ব শব্দ। ঠিক আছে? এর মধ্যে শব্দের আ বেগ তো বের করব, বেগ সংক্রান্ত একটা ব্যাপার থাকবেই। আর প্রতিধ্বনি রিলেটেড যে টপিকগুলো রয়েছে বা ইকো রিলেটেড যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা। দেখো, শব্দ বলতেই আমরা যে টার্মটা অনেক জায়গাতেই শুনি দ্যাট ইজ ইকো। আরেকটা টার্ম শোনা যায় রিভারবারেশন বা যেটাকে সংক্ষেপে বলে রিভার্ব। যারা গান বাজনা করো তারা রিভার্ব সম্পর্কটা বা টার্মটা সম্বন্ধে অনেকে জানো। আর ইকো তো আমরা সবাই শুনেছি। কিন্তু ইকো আর রিভার্বের মধ্যে বা রিভারবারেশনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা কি আমাদের জেনে নেওয়া দরকার। ঠিক আছে? ধরো উম আ আমি ফিজিক্স শব্দটা উচ্চারণ করছি। ফিজিক্স। যদি কোনো সময় ফিজিক্স শব্দটা উচ্চারণ করার পর প্রতিফলিত হয়ে শব্দটা আবার পুরো শব্দটাই আমার কাছে ফিরে আসে। মানে ফিজিক্স বললাম, আবার দূরে হয়তো একটা পাহাড়ে ধাক্কা খেয়ে সেই শব্দটা আমার কাছে আসলো। সেই শব্দটাকে আমি ফিজিক্সই পুরোটা শুনতে পেলাম। তবে তাকে আমরা বলতে পারবো ইকো। আর রিভারবারেশন কি? রিভারবারেশন মানে যেটা দেখবে এটা বড় হল ঘরে হয়। হল ঘরে ধরো ফাঁকা রয়েছে, কোনো জিনিসপত্র নেই। সেই সময় যদি আমি ফিজিক্স কথাটা বলি, ধরো ফিজিক্স বললাম। তুমি খেয়াল করবে আমরা কিন্তু এইরকম টার্ম শুনতে পাই। ফিজিক্স, জিক্স, 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 জিক্স। অর্থাৎ ফিজিক্সটা পুরোটা শুনতে পাচ্ছি না। ফিজিক্স, ফিজিক্স শুনলাম, তারপর লাস্টের যে টার্মটা ফিজিক্স, সিক্স, সিক্স, সিক্স। অর্থাৎ শেষটুকু রিপিট শুনতে পাচ্ছি। এটাকে আমরা বলবো, অর্থাৎ যেখানে কমপ্লিট শব্দটা আমি রিপিট শুনতে পাচ্ছি না। শব্দের কিছুটা অংশ রিপিট শুনতে পাচ্ছি। তাকে আমরা বলবো রিভারবারেশন বা অনুরণন। আর যখন কমপ্লিট শব্দটা শুনতে পাবো, তখন সেটাকে বলবো আমরা প্রতিধ্বনি। কিন্তু খেয়াল রাখবে, দুটো ক্ষেত্রেই কিন্তু শব্দের পুরো রিফ্লেকশনটাই হচ্ছে। অর্থাৎ এমন নয় যে ইকোর ক্ষেত্রে রিফ্লেকশনটা পুরোটা হলো, আর রিভারবারেশনের ক্ষেত্রে রিফ্লেকশনটা অর্ধেক হলো ওইজন্য বা অল্প হলো ওইজন্য পরের পার্টটা শুনতে পেলাম, এরকম নয় কিন্তু। শব্দ কিন্তু পুরোটাই রিফ্লেক্ট হয়ে আসছে। সেটা হলঘরের দেওয়াল বলো অথবা পাহাড়ের গা বলো। কিন্তু আমরা পুরোটাকে শুনতে পাচ্ছি না রিভারবারেশনের ক্ষেত্রে। তার কারণ কি? ঠিক আছে? দেখো নিচে একটা টার্ম লেখা আছে পারসিস্টেন্স অফ হিয়ারিং। এই দেখো পারসিস্টেন্স অফ হিয়ারিং। এটার মানে কি? এটা হচ্ছে আমাদের ব্রেনের একটা সেনসিটিভিটি আছে। সেনসিটিভিটি মানে হচ্ছে যেমন সমস্ত যন্ত্রেরই একটা সেনসিটিভিটি থাকে, লিমিটেশন থাকে। তা আমাদেরও কিন্তু সেরকম। সেটা হচ্ছে শব্দের ক্ষেত্রে আমাদের পারসিস্টেন্স অফ হিয়ারিং 1/10 সেকেন্ড। 1-এর 10 সেকেন্ড। অর্থাৎ 1-এর 10 সেকেন্ডের কম সময়ে যদি পরপর দুটো ঘটনা ঘটে যায় বা দুটো শব্দ হয়ে যায়, তখন কিন্তু আমরা সেটাকে পুরোটা শুনতে পাবো না। কারণ সেটাকে ডিস্টিংগুইশ করতে পারবো না। আবার বলছি দেখো, দুটো শব্দ ক্লিয়ারলি আলাদা করে শোনার জন্য তোমাকে দুটো শব্দের মধ্যে মিনিমাম গ্যাপ দিতে হবে 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড। না হলে আমার ব্রেন সেটাকে কিন্তু আলাদা করে চিনতে পারবে না। ঠিক আছে? তাহলে দেখো আমাদের মস্তিষ্কে বা আমাদের ব্রেনে কোনো একটা শব্দের যে এফেক্ট সেটা কতক্ষণ ধরে স্থায়ী হচ্ছে 1/10 সেকেন্ড। ঠিক আছে? তার থেকে কম সময় আসলে কিন্তু ব্রেন সেটাকে আলাদা করে ডিটেক্ট করতে পারবে না বা চিনতে পারবে না। ঠিক আছে? তাহলে দেখো এই জিনিসটা পরিষ্কার। যখন ইকো হচ্ছে তখন কিন্তু অনেক দূরের পাহাড় থেকে পুরো শব্দটা শুনতে পেয়েছি। ফিজিক্স পুরোটাই শুনতে পেয়েছি। তার মানে অনেকক্ষণ সময় পরে এসছে, মানে সেটা ১-এর ১০ সেকেন্ড বা আরো কিছু এক্সট্রা সময় পরে আমাদের কাছে পৌঁছেছে। কিন্তু হলঘরের মধ্যে যেটা হয়েছে, সেটা কি হয়েছে? ফিজিক্স কথাটা বলেছি, সেই কথাটা রিফ্লেক্ট হয়ে কিন্তু পুরোটাই এসেছে। কিন্তু ১-এর ১০ সেকেন্ডের বাইরেই চলে গেছে ব্যাপারটা। মানে ১-এর ১০ সেকেন্ডের আগেই অনেকটা রিফ্লেকশন হয়ে চলে এসছে। ১-এর ১০ সেকেন্ড বা তার কিছু সময় পরে যেটুকু পার্ট রয়ে গেছে, সেই রিমেনিং পার্টটা আমরা শুনতে পেয়েছি। ঠিক আছে? এটা আরো ক্লিয়ার হবে।
পরের প্রমাণটা যাওয়ার সাথে সাথে। দেখো দু ধরনের শব্দ হয়, একটাকে বলছি ক্ষণস্থায়ী শব্দ, আর একটাকে বলছি বোধগম্য শব্দ। ক্ষণস্থায়ী শব্দ মানে হচ্ছে ইনআর্টিকুলেট সাউন্ড। যেমন ধরো যেটাকে কি বলবো, যেটাকে আমরা সহজে উচ্চারণ করতে পারি না বা খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়, যেমন এই যে ক্ল্যাপ করলাম বা হাততালি দিলাম, এই শব্দটা। অথবা ধরো আমি বোর্ডের মধ্যে এই আওয়াজটা করলাম, খুব সামান্য সময়ের জন্য স্থায়ী। এই শব্দগুলোকে আমরা বলছি ক্ষণস্থায়ী শব্দ বা ইনআর্টিকুলেট সাউন্ড, যেগুলোকে আমরা উচ্চারণ করতে পারি না বা খুব শর্ট টাইমের জন্য শব্দগুলো থাকে। আরেকটা শব্দ হচ্ছে বোধগম্য শব্দ, মানে ধরো যে ভাষায় আমি কথা বলছি, যে শব্দটা আমরা উচ্চারণ করতে পারি, কিছুটা লং, মানে কিছুটা স্থায়িত্ব থাকে যে শব্দটা, সেই শব্দটাকে আমরা বলছি আর্টিকুলেট সাউন্ড বা বোধগম্য শব্দ, অর্থাৎ যেগুলো আমরা উচ্চারণ করি। যেমন ধরো ফিজিক্স, এটা একটা মানে আছে, উচ্চারণ করলাম। মিশন, মিশন, তাহলে মিশন একটা শব্দ, এটা উচ্চারণ করতে পারছি আমরা। এই স্থায়িত্বটা ক্ষণস্থায়ী শব্দের মতো অত অল্প সময় নয়, বেশ কিছুক্ষণ সময় ধরে রয়েছে, তাদেরকে আমরা বলছি বোধগম্য শব্দ। তাহলে এবার আমরা ছোটবেলায় পড়েছিলাম যে ইকো শোনার জন্য মিনিমাম ডিস্টেন্স কত, এটা আমরা পড়েছিলাম বা ক্যালকুলেট করেছিলাম 9-এ। কিন্তু এখন দেখো ইকো শোনার জন্য সবসময় বা সব ধরনের শব্দের ক্ষেত্রেই মিনিমাম ডিস্টেন্স এক হয় না, ঠিক আছে? ইনআর্টিকুলেট সাউন্ডের ক্ষেত্রে একরকম হবে, আর্টিকুলেট সাউন্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। তা সেগুলো কিভাবে আমরা ক্যালকুলেট করব? মিনিমাম ডিস্টেন্স টু হিয়ার অ্যান ইকো, অর্থাৎ প্রতিধ্বনি শোনার জন্য সর্বাপেক্ষা কম কত দূরত্ব হতে হবে কার কার মধ্যে? শ্রোতা আর প্রতিফলক, যে শুনছে, লিসনার অ্যান্ড দ্য রিফ্লেক্টার অফ সাউন্ড, তাদের মাঝখানে ডিস্টেন্স মিনিমাম কত হলে আমি ইকো শুনতে পাবো, অর্থাৎ পুরোটা আবার রিপিট শুনতে পাবো, সেটাকে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে প্রথমে করছি আমরা ইনআর্টিকুলেট সাউন্ডের জন্য। দেখো আবার বলছি, ইনআর্টিকুলেট সাউন্ড আমাদের কতক্ষণ স্থায়ী হয়? 1/10 সেকেন্ড, অর্থাৎ মিনিমাম 1/10 সেকেন্ড সময় দিতে হবে শব্দটাকে আমার কানে আসার জন্য। তার থেকে আগে আসলে কিন্তু আমি সেটাকে ডিটেক্ট করতে পারবো না। ঠিক আছে, এই দেখো ক্ল্যাপ করেছে, তাহলে ক্ল্যাপ করার জন্য এই শব্দটা ওখানে গেল, রিফ্লেক্ট করলো, রিফ্লেক্ট করে ওর কাছে ফিরে আসলো। তোমাকে মিনিমাম কতক্ষণ সময় দিতে হবে? 1/10 সেকেন্ড, 1/10 সেকেন্ড। শব্দের বেগ কত? ধরলাম 330 মিটার পার সেকেন্ড, শব্দের বেগ 330। তাহলে 1/10 সেকেন্ডে শব্দ কতটা যাবে? 1 সেকেন্ডে আছে 330 মিটার, তাহলে 1/10 সেকেন্ডে শব্দ কত ডিস্টেন্স যাবে? অবশ্যই 33 মিটার। তাহলে 1/10 সেকেন্ডে শব্দ যে ডিস্টেন্সটা যাচ্ছে, দ্যাট ইজ 33 মিটার। ক্লিয়ার? তাহলে দেখো এই যে ক্ল্যাপ করছে তার থেকে যদি দেওয়ালের দূরত্বটাকে আমি এক্স ধরি, তাহলে শব্দ এখানে হলো, গিয়ে ধাক্কা খেয়ে ফিরে আসলো, কতক্ষণ সময় দিলাম? 1/10 সেকেন্ড, মিনিমাম 1/10 সেকেন্ড। তাহলে কতটা ডিস্টেন্স শব্দ ট্রাভেল করলো? এটা যদি এক্স হয়, এখান থেকে গেল এক্স, আবার এখান থেকে ফিরে আসছে এক্স, অর্থাৎ টোটাল 2x ডিস্টেন্স ট্রাভেল করলো। কতক্ষণ সময়? 1/10 সেকেন্ডে, 1/10 সেকেন্ডে। তাহলে আমি বলতে পারছি, দেখো 2x ইকুয়াল টু 33 মিটার। ক্লিয়ার? এই যে 1/10 সেকেন্ড তুমি সময় দিয়েছো, 1/10 সেকেন্ডে 33 মিটার গেছে। আবার আমি দেখতে পাচ্ছি 1/10 সেকেন্ডে গেছে x প্লাস এক্স, অর্থাৎ 2x গেছে, আবার ফিরে এসছে। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করতে পারি x ইকুয়াল টু, এটাই হচ্ছে ক্ষণস্থায়ী শব্দ শোনার জন্য প্রতিফলক এবং শ্রোতার, শব্দের প্রতিফলক এবং শ্রোতার মধ্যে মিনিমাম ডিস্টেন্স। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখো যদি শব্দের বেগ কোনো সময় 320 হয়ে যায়, 320 মিটার পার সেকেন্ড, তখন এই ডিস্টেন্সটা কি আর তখন 16.5 থাকবে? নিশ্চয়ই নয়, তখন কত হয়ে যাবে? 16, কারণ তখন 320 মিটার পার সেকেন্ড হলে 1/10 সেকেন্ডের শব্দ যাবে 32 মিটার। তাহলে 2x ইকুয়াল টু 32, x ইকুয়াল টু 16। ক্লিয়ার?
ওকে, এটা তো গেল ক্ষণস্থায়ী শব্দের জন্য। এবার আমি দেখাচ্ছি তোমাদের পরীক্ষায় যেটা লিখতে হবে সেই বোর্ডটা আছে, তোমরা তখন লিখে নেবে, আগে বুঝে নিলেই ভালো। এবার আমরা দেখব ক্ষণস্থায়ী শব্দের পরে আসবে ওই যে বললাম বোধগম্য শব্দ, অর্থাৎ যেগুলোকে আমরা উচ্চারণ করতে পারছি। ঠিক আছে? দেখো, এবার উচ্চারণ করতে পারছি যে কথাগুলো, সেই কথাগুলোকে তো বোধগম্য শব্দ বলছি। বোধগম্য শব্দের মধ্যে আবার অনেক রকম ভাগ আছে। যেমন আমরা ছোটবেলায় সিলেবল শিখেছিলাম বা পদাংশ শিখেছিলাম। যেমন ধরো সাপোজ ফিজিক্স, তাহলে কটা পদাংশ রয়েছে? দুটো। ফি শব্দটার মধ্যে কটা রয়েছে? একটা। তাহলে ফিও হচ্ছে বোধগম্য শব্দ বা বোধগম্য শব্দ, আবার জিক্সটাও হচ্ছে বোধগম্য শব্দ, অর্থাৎ বেশ কিছুক্ষণ লং শব্দটা। আর ফিজিক্সটা তো অবশ্যই বোধগম্য শব্দই, আমরা তো সবাই ফিজিক্স বুঝি। যাই হোক, তাহলে আমরা দেখব এবার একমাত্রিক শব্দের জন্য কত হবে, বা এক পদাংশযুক্ত শব্দের জন্য কত হবে, আর দ্বিপদাংশযুক্ত শব্দের জন্য কত হবে, মনোসিলেবিকের জন্য কত হবে, ডাইসিলেবিক সাউন্ডের জন্য কত হবে। তারপর তুমি ট্রাইয়ের জন্যও করতে পারবে। প্রথমে মনোটা বুঝে গেলেই আমরা বাকি টার্মটা শিখে যাব। তো দেখো, ক্ষণস্থায়ী শব্দের জন্য পারসিস্টেন্স অফ হিয়ারিং ছিল 1/10 সেকেন্ড, 1/10 সেকেন্ড। আর বোধগম্য শব্দের জন্য মিনিমাম পারসিস্টেন্স অফ হিয়ারিং হচ্ছে 1/5 সেকেন্ড। তাহলে বোধগম্য শব্দ সব থেকে ছোট কোনটা হতে পারে? মনোসিলেবিক সাউন্ড বা এক পদাংশযুক্ত শব্দ, যেমন ফি। তাহলে এই ফি শব্দটা শোনার জন্য আমার ব্রেনকে 1/5 সেকেন্ড সময় দিতে হবে, অর্থাৎ 0.2 সেকেন্ড সময় দিতে হবে। ক্ষণস্থায়ী শব্দের জন্য আলাদা করে চিনতে গেলে 0.1 সেকেন্ড। আর বোধগম্য শব্দের জন্য টাইমের গ্যাপটা আরও বেশি, অর্থাৎ ফি শব্দটার প্রতিধ্বনি তোমাকে শুনতে গেলে শব্দকে কিন্তু 1/5 সেকেন্ড পরে তোমার কানে ফিরতে হবে, রিফ্লেক্ট হওয়ার পর। বুঝতে পেরেছ? তাহলে 0.2 সেকেন্ড কার জন্য? মনোসিলেবিক সাউন্ডের জন্য। ওইটুকু গ্যাপ তোমাকে দিতে হবে। তাহলে দেখো 0.2 সেকেন্ডে শব্দ কতটা ডিস্টেন্স ট্রাভেল করে দেখি। আচ্ছা, আমরা আগের প্রমাণটা ধরেছিলাম সি ইকুয়াল টু মিটার পার সেকেন্ড। তাহলে এ ধরো ফি শব্দটা বলছে, তাহলে এটা মনোসিলেবিক সাউন্ড, তার জন্য তোমাকে সময় দিতে হবে মিনিমাম 1/5 সেকেন্ড অর 0.2 সেকেন্ড। তাহলে শব্দ 1 সেকেন্ডে যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড, 0.1 সেকেন্ডে যাচ্ছে 33 মিটার পার সেকেন্ড, আগের বোর্ডে দেখেছি। আর 0.2 সেকেন্ডে কতটা যাবে, বা 1/5 সেকেন্ডে কত যাবে? দ্যাট উইল বি 66 মিটার পার সেকেন্ড। এই তো, এটাকে 1/5 দিয়ে গুণ করলেই হবে, অথবা 0.2 দিয়ে গুণ করলেই হবে। তাহলে দেখো, এইখান থেকে শব্দ যাবে, ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে এখানে আসবে, অর্থাৎ এক্স, আবার ফিরল এক্স, অর্থাৎ টোটাল 2x ডিস্টেন্স যাবে। 2x ডিস্টেন্স যেতে শব্দকে সময় দিতে হবে কত বললাম? 1/5 সেকেন্ড। 1/5 সেকেন্ডে শব্দ কত ডিস্টেন্স যায়? 66 মিটার। তাহলে 2x ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? 66 মিটার। দেখো 2x ইকুয়াল টু তাহলে বুঝলে, এক পদাংশযুক্ত শব্দের প্রতিধ্বনি শোনার জন্য আমাকে কতক্ষণ, কত ডিস্টেন্স রাখতে হবে, শব্দকে সময় দিতে হবে মিনিমাম 1/5 সেকেন্ড, 1/5 সেকেন্ড। আর ডিস্টেন্স থাকবে শ্রোতা, যে শুনছে, লিসনার, অ্যান্ড দ্য রিফ্লেক্টর অফ সাউন্ড, শব্দের প্রতিফলক, তার মধ্যে দূরত্ব মিনিমাম রাখতে হবে 33 মিটার। এবার যেই তুমি মনোসিলেবিক পেয়ে গেলে, ডাইসিলেবিকের জন্য খুব ইজি, জাস্ট ওয়াইজ করে দেবে। তাহলে কত ডিস্টেন্স রাখতে হবে? মনোসিলেবিকের জন্য 33 মিটার, ডাইসিলেবিকের জন্য কত হবে? 66 মিটার। এরকমভাবে ট্রাই চলতে থাকবে, টেট্রা চলতে থাকবে। ঠিক আছে? তা আমাদের বড়জোর মনোসিলেবিকটাই কাজে লাগে, তাই এই পর্যন্ত করলাম। এর পরের বোর্ডে এই দুটো প্রমাণ লেখা রয়েছে পরীক্ষার জন্য, তোমাদের যতটুকু প্রয়োজন লিখে নিতে পারো পজ করে।
এটা ইনআর্টিকুলেটের জন্য দেওয়া আছে। দেখো ইনআর্টিকুলেট এখানে শেষ হলো। বেঙ্গলি ইংলিশ দুটো ভার্সন লেখা আছে, যার যে ভার্সন প্রয়োজন লিখে নেবে। এবার এখানে করছি আর্টিকুলেটের জন্য। এ দেখো $33 মিটার। ঠিক আছে, এটা শুনলাম প্রতিধ্বনির ব্যাপার। অনুরণন কি বা রিভারবারেশন কি সেটাও দেখলাম। আর এবার আমরা দেখব এই যে প্রতিধ্বনি শিখলাম তার দুটো প্রয়োগ বা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে প্রতিধ্বনির সাহায্যে কিভাবে কোনো প্লেনের উচ্চতা গ্রাউন্ড থেকে কতটা প্লেনটা উপরে রয়েছে বা অল্টিটিউডে রয়েছে সেটা আমরা হিসাব করতে পারবো। ধরলাম প্লেনের বেগ, এই যে প্লেন কত হাইটে রয়েছে, এইচ হাইটে রয়েছে। প্লেনের যে বেগ ধরছি সে প্লেনটা সমবেগে যাচ্ছে বা ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে এর বেগটাকে ধরলাম ভি বেগে এগিয়ে যাচ্ছে। আর শব্দের বেগ তো আমরা বললাম, দেখো এখন থেকে ওয়েভের ভেলোসিটিকে আমরা সি দিয়েই বলবো, শব্দের বেগকে ধরছি সি। ঠিক আছে, তাহলে প্লেনটা সাপোজ এখানে একটা শব্দ করলো, আওয়াজ করলো, সেই শব্দটা গ্রাউন্ডে আসলো, এসে ধাক্কা খেয়ে বা রিফ্লেক্ট করে এখানে চলে আসলো, ততক্ষণে হয়তো প্লেনটা এখানে পৌঁছে গেছে। তাহলে টি সময়ে দুটো ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে প্লেনটা এখান থেকে এই সময় এইখানে পৌঁছে গেছে এবং শব্দটা এখান থেকে ধাক্কা খেয়ে এখানে পৌঁছেছে। প্লেনের ভেলোসিটি ধরেছি ভি আর শব্দের ভেলোসিটি ধরেছি সি। ওকে, তাহলে টি সময় এই ডিস্টেন্সটা কত হবে, দেখো পুরো ডিস্টেন্সটা যদি নিই এটা হবে ভিটি, আর এখান থেকে পুরো ডিস্টেন্সটা নিলে কত হবে সিটি, কারণ শব্দের বেগ সি। আচ্ছা, এবার যদি আমি এই ট্রায়াঙ্গেলটা দেখি, এই যে দেখো ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এই পার্টটা কত হবে, অর্ধেক তো ভিটি বাই 2, আর এখান থেকে এই ডিস্টেন্সটা পুরোটা সিটি, তাহলে এই অর্ধেকটা কি হবে সিটি বাই 2। তাহলে এটা হচ্ছে হাইপোটেনিউস বা অতিভুজ, এটা হচ্ছে দেখো এইচ আর এটা হচ্ছে আরেকটা বাহু। তাহলে এইচ ইকুয়াল টু কি বলতে পারবো, অবশ্যই পিথাগোরাসের ফর্ম থেকে এইচ ইকুয়াল টু দেখো লিখতে পারবো রুট ওভার অফ এই যে এও স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। আচ্ছা, এও স্কোয়ার, এই যে এও দেখো, এই যে এও লিখেছি সিটি বাই 2, আর এ বি স্কোয়ার এই যে ভিটি বাই 2, তার রুট দিলাম, একটু এদিকে নিয়ে আসছি জায়গা নেই বলে। আচ্ছা, তাহলে এইচ ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি দেখো, টি বাই 2 কমন নিয়ে নিচ্ছি, সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। প্লেনটা কত অল্টিটিউডে উঠছে সেটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার এটাই পরের বোর্ডে প্রুফটা আছে পরীক্ষায় লেখার জন্য, তোমরা লিখে নিতে পারো। খুবই সহজ প্রুফ, অনেকে আমরা ক্লাস 9এই করে এসেছি এটা। আচ্ছা, এবার দেখো আরেকটা আমরা জানতাম যে জাহাজটা কত, জাহাজের নিচে অনেকভাবে অ্যাপ্লাই করা যেতে পারে, সাবমেরিনের অবস্থান বোঝার জন্য, মাছের ঝাঁকের অবস্থান বোঝার জন্য, অথবা জাহাজ যেখানে আছে সেই জায়গায় সমুদ্রের গভীরতা কত বা ডেপথ কত সেটা বোঝার জন্য কিন্তু আমরা রিফ্লেকশন অফ সাউন্ড বা এটাকে বা ইকোটাকে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, দেখো এই যে এখান থেকে একটা শব্দ করা হলো, জাহাজ তো অনেকটাই বড় হয়, অনেকটাই লম্বা হয়, তাহলে এখান থেকে একটা শব্দ করা হলো, জাহাজ কিন্তু এখানে আগে যেমন প্লেনটা চলছিল এখানে কিন্তু জাহাজটা এক জায়গায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো জাহাজের এই প্রান্তে সোর্স রয়েছে, এখানে শব্দ করা হচ্ছে, আর এখানে হাইড্রোফোন যন্ত্র আছে। যাই হোক, সে কি করতে পারে, সে কতক্ষণ পরপর সাউন্ডটা পাচ্ছে সেটাকেও রেকর্ড করতে পারে। তাই দেখো এই এসে একটা সাউন্ড করা হলো,
সাউন্ডটা দুভাবে এইচে পৌঁছাতে পারে। একটা হচ্ছে স্ট্রেট এখান থেকে চলে গেল, আর একটা হচ্ছে এই নিচ থেকে রিফ্লেক্ট করে এখানে আসলো। তাহলে একটা হচ্ছে সোজা চলে যাচ্ছে এই পর্যন্ত, আর একটা এখান থেকে এই পর্যন্ত গেল। দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু সাউন্ড গেল, জাহাজ কিন্তু এখানে নড়েনি। তাহলে কিন্তু দুটো আলাদা সময় পৌঁছালো, তাই না? এখান থেকে এখানে পৌঁছাতে ও তো আগেই পৌঁছে যাবে, আর এখান থেকে রিফ্লেক্ট হয়ে পৌঁছাতে একটু বেশিক্ষণ সময় লাগবে। তাহলে প্রথম ক্ষেত্রে সময় ধরছি যে যেটা স্ট্রেট চলে গেছে শব্দটা, এই যে স্ট্রেট চলে গেছে, এটাকে ধরছি আমি কত সময়? t1। আর যেটা পরের ক্ষেত্রে গেল এটাকে ধরছি আমি t2। তাহলে দেখো এখান থেকে যে এই ডিস্টেন্সটাকে বলবো ct1/2। কারণ কি পুরোটা যেতে সময় লেগেছে t1, অর্ধেকটা যেতে কত সময় লাগবে? t1/2। শব্দের বেগ কত? c। তাহলে ct1/2। আচ্ছা, এবার দেখো এখান থেকে রিফ্লেক্ট করে পৌঁছাতে পুরো সময়টা লেগেছে t2, তাহলে অর্ধেকটা যেতে কতক্ষণ সময় লাগবে? c t2/2, মানে t2/2 সময় লাগছে। আর এই ডিস্টেন্সটা কত হবে? তাহলে c t1/2 c t2/2, এই দুটো ডিস্টেন্স। এবার আমাকে তো d বের করতে হবে, সেই আগের মতোই। দেখো d ইকুয়াল টু কি লিখবো? আমি এখানে লিখছি d ইকুয়াল টু রুট ওভার, দেখে নাও, রুট ওভার SO স্কোয়ার মাইনাস SP স্কোয়ার। আচ্ছা, এবার জাস্ট ভ্যালুগুলো পুট করে দেবো। SO স্কোয়ার হোল স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো ডেপথ বেরিয়ে আসলো। এটা আমরা অনেকে ট্রেনেই করে এসেছি হয়তো, আবার ট্রেনে অনেকে সাউন্ড চ্যাপ্টারটাকে একটু ইগনোর করি, তাই আমরা একবার প্রুফটা দেখে নিলাম। পরীক্ষায় যেটা লিখতে হবে পরের বোর্ডে লেখা আছে। এটা গেল প্রতিধ্বনির ব্যাপার। এবার আমরা দেখব, দেখো সাউন্ডের ভেলোসিটি বা সাউন্ডের বেগ বিভিন্ন মাধ্যমে কেমন হয় সেটা আমরা দেখব, এবং আমাদের সিলেবাসে যেটা বেশি রয়েছে দ্যাট ইজ ভেলোসিটি অফ সাউন্ড ইন গ্যাসিয়াস মিডিয়াম, বা গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ, বিশেষ করে বায়ুতে শব্দের বেগ কত। দেখো যে কোনো মাধ্যমে যদি শব্দের বেগ বলি, যেহেতু শব্দ একটা স্থিতিস্থাপক তরঙ্গ বা ইলাস্টিক ওয়েভ, তাহলে শব্দকে কি হতে হবে? মিডিয়ামের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে স্থিতিস্থাপক তরঙ্গ যদি মিডিয়ামের মধ্যে দিয়ে এগিয়ে যায়, তাহলে মাধ্যমের স্থিতিস্থাপকতার তো একটা ব্যাপার থাকবে, তাই না? তাহলে এখানে দেখো এই যে কে লিখেছি, এটা হচ্ছে ইলাস্টিক মডুলাস অফ দ্য মিডিয়াম, মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্ক। আর রো কি? রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য মিডিয়াম বা মাধ্যমের ঘনত্ব। হয়ে গেল যে কোনো মাধ্যমের শব্দের বেগ। আচ্ছা দেখো সাউন্ড ইন সলিড মিডিয়াম যদি হয়, তাহলে এটাই কি হবে? মাধ্যমের স্থিতিস্থাপকতা তোমরা পড়েছো, স্থিতিস্থাপক গুণাঙ্কর জায়গায় কি লিখে দেবো? সলিড হলে ওয়াই, ওয়াই যেখানে, অর্থাৎ কে এর জায়গায় কে কি ছিল? ইলাস্টিক মডুলাস, কে এর জায়গায় কে চলে আসবে? ওয়াই। ওয়াই হচ্ছে ইয়াংস মডুলাস, আমরা জানি। আচ্ছা এবার দেখো কি বলছে, স্পিড অফ সাউন্ড ইন গ্যাসিয়াস মিডিয়াম। গ্যাসের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে তো আর ইয়াংস মডুলাস হবে না, কারণ গ্যাসের কিরকম দৈর্ঘ্য প্রস্থ এসব ব্যাপার স্যাপার আছে? নেই। তাহলে গ্যাসের ক্ষেত্রে কোনটা? আয়তন বিকার গুণাঙ্ক বা বাল্ক মডিউলাস, যেটা আমরা পড়েছি ইলাস্ট্রিসিটিতে, আয়তন বিকার গুণাঙ্ক বা বাল্ক মডিউলাস। দেখো এই কে এর জায়গায় তখন কে চলে আসবে? বি বা বাল্ক মডিউলাস চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা দেখো বাল্ক মডিউলাসের এক্সপ্রেশন আমরা জানি,
বি ইকুয়াল টু মাইনাস ভি ডিপি ডিভি। ওকে, এই যে এবার আমরা বায়ুতে শব্দের বেগ কত সেটা বের করব। দেখো নিউটন তো সব চ্যাপ্টারেই রয়েছেন, তা এখানেও নিউটন কিন্তু চেষ্টা করেছিলেন যে ভেলোসিটি অফ সাউন্ড বের করার বায়ুতে। তা উনি ধরেছিলেন যে বায়ুতে শব্দ যখন যাচ্ছে তখন বায়ুর যে লেয়ারগুলো সেই লেয়ারগুলো উত্তপ্ত হচ্ছে না, অর্থাৎ সেটা একটা সমষ্ণ প্রক্রিয়া। এটা নিউটন ভেবেছিলেন, ধরেছিলেন। তাহলে এবার সেটা ধরে উনি শব্দের বেগ বের করার চেষ্টা করেছিলেন। সেই প্রসেসটা উনি কি করেছিলেন দেখি। তা উনি ধরেছিলেন যে সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। তাহলে আইসোথার্মাল প্রসেসের ইকুয়েশন আমরা কি জানি? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো এই যে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ডিফারেন্সিয়েটিং আমরা কি পাই? এটাকে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে দেখো পি ডিভি প্লাস ভিডিপি, আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কত পাবো? 0। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো ডিপি, তাহলে মাইনাস ভি ইকুয়াল টু পি। আবার একটু আগেই দেখলাম এই যে টার্মটাকে আমরা দেখছি, এই টার্মটাকে আমরা আগের বোর্ডেই দেখো বাল্ক মডুলাস বা আয়তন বিকার গুণাঙ্ক বলেছি। এবং শব্দের বেগের ক্ষেত্রে সি ইকুয়াল টু গ্যাসিয়াস মিডিয়ামে আমরা কি বলেছি? বি বাই রো। ঠিক আছে, তাহলে নিউটন বললেন কি বিটা আমি বের করলাম পি, তাহলে নিউটনের সূত্র অনুযায়ী এটা হয়ে যাবে পি বাই রো। আচ্ছা, পি যদি প্রমাণ চাপ ধরা হয় তাহলে পি ইকুয়াল টু এইচ রো, যে আমরা জানি এইচ প্রমাণ চাপে আমরা কত জানি? 76 সেন্টিমিটার অফ এইচজি, অর্থাৎ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ প্রমাণ চাপ। তাহলে আবার এটাও তো জানি, দেখো পি ইকুয়াল টু এইচ ডিজি আমরা পড়েছিলাম না? এইচ ডিজি, এইচ হচ্ছে হাইট, ডি হচ্ছে ঘনত্ব, কার? তরলের। পারদের চাপে বের করছি, তাহলে পারদের ঘনত্ব হচ্ছে ডি, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, তাহলে যদি ভ্যালুগুলো বসাই এইচ এর জায়গায় দেখো 76, রোর ডির জায়গায় পারদের ঘনত্ব 13.6, আর জি মোটামুটি 980 বা 981, আর বায়ুর ঘনত্ব 93। মানে এয়ারের ডেন্সিটি সাধারণত এটা হয়, এটা হচ্ছে বায়ুর ঘনত্ব হয়। আর এখানে ডি মানে কিন্তু খেয়াল করবে পারদের ঘনত্ব, যেহেতু পারস্তম্ভের চাপে আমরা অ্যাটমসফেরিক প্রেশারটা মাপি। তাহলে এটা করলে দেখা যাবে মোটামুটি 28000 সেন্টিমিটার পার সেকেন্ড বা অলমোস্ট 280 মিটার পার সেকেন্ড আসবে। এই ক্যালকুলেশনটা নিউটন করেছিলেন। কিন্তু দেখো আমরা জানি বায়ুতে শব্দের বেগ 320 মিটার পার সেকেন্ডের আশেপাশে বা তার থেকে বেশি থাকবে। তাহলে এটা তো 280, অনেকটা ডিফারেন্স। তাহলে ক্যালকুলেশনটা তো ঠিক নয়। নিউটন কিন্তু এই ক্যালকুলেশনটা ভুল করেছিলেন। সেটা শুধরে দিয়েছিলেন বা সেটা সঠিক করে দিয়েছিলেন ল্যাপ্লাস। ল্যাপ্লাস বলেন না, নিউটন যেটা বলেছেন বায়ুতে শব্দের বিস্তার এটা কখনো সমষ্ণ প্রক্রিয়া হতে পারে না। কেন হতে পারে না? দেখো শব্দ তো খুব স্পিডে এগিয়ে যায়, তাই না? শব্দ খুব তাড়াতাড়ি এগিয়ে যায় মাধ্যমের মধ্যে দিয়ে। তাহলে যে প্রসেসটা খুব তাড়াতাড়ি হয় সেটা কিন্তু আইসোথার্মাল প্রসেস নয়, থার্মোডাইনামিক্সে বা তাপগতিবিদ্যা আমরা পড়েছি। তাহলে যে প্রসেসটা খুব তাড়াতাড়ি হয় সেটা কি প্রসেস? রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে শব্দ বিস্তার করছে, খুব ফাস্ট মুভ করছে সাউন্ড, সেটা কখনো আইসোথার্মাল হতে পারে না, অ্যাডিয়াবেটিক, যেহেতু সেটা ফাস্ট প্রসেস। আর একটা ল্যাপ্লাস বললেন, দেখো আমরা এটাও পড়েছি থার্মোডাইনামিক্সে, অ্যাডিয়াবেটিক প্রসেস হতে হলে যে কন্টেনারকে বা মিডিয়ামকে, সেটা কি হতে হবে? কন্টেনারের দেওয়ালটাকে এটা কিন্তু ব্যাড কন্ডাক্টর বা ইনসুলেটর অফ হিট হতে হবে।
অর্থাৎ তাপের কুপরিবাহী। তাই এয়ার তো তাপের কুপরিবাহী। আর সমষ্ণ প্রক্রিয়ায় কি হতে হবে? আইসোথার্মাল প্রসেসে সুপরিবাহী হতে হবে। তাহলে দেখো এয়ার তো সুপরিবাহী নয় হিটের, কুপরিবাহী। তাহলে এই প্রসেসটা কিন্তু কখনোই আইসোথার্মাল নয়, এটা অবশ্যই অ্যাডিয়াবেটিক প্রসেস। নিউটন যেটা ধরেছিলেন এটা কিন্তু ভুল। ল্যাপ্লাস সেটা বললেন এবং সেটা উনি ক্যালকুলেট করে দেখালেন। দেখো যে সঠিক মানটা কিন্তু উনি বের করে দেবেন। দেখো উনি ধরলেন এটা অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সমীকরণ কি? পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করছি। দেখো বোথ সাইড যদি ডিফারেন্সিয়েট করি কি পাবো? ভি টু দি পাওয়ার গামা ডিপি। এই ডিফারেন্সিয়েশনটা তোমরা থার্মোডাইনামিক্সেও করে এসছো। প্লাস ডি অফ, আমি একটু ভেঙেই করছি, ডি তাতে তোমাদের সুবিধা হতে পারে। আচ্ছা, এই যে সেই ইউভি মেথডে আমরা যেরকম করতাম, প্রথম স্টেপটা এরকম করছি, বোথ সাইড ডিফারেন্সিয়েট করছি। দেখো প্রথমে আমরা কি করেছি, ভি টু দি পাওয়ার গামাটাকে কনস্ট্যান্ট রেখেছি ডিপি, তারপর কি করছি, পি কনস্ট্যান্ট রাখছি, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0। চলো পরের লাইনে, গামা সামনে আসছে, পি থাকলো যেরকম আছে, ভি টু দি পাওয়ার গামা -1 ডিভি ইকুয়াল টু 0। তাহলে কি আসছে, দেখো ভি টু দি পাওয়ার গামা বোথ সাইড থেকে এদিক থেকে কেটে যাচ্ছে, ডিপি প্লাস গামা পি, ভি টু দি পাওয়ার -1 পড়ে থাকছে, ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আমরা কি করছি, একটু ভেঙেই করছি, তোমাদের সুবিধা হতে পারে। ওপাশে নিয়ে গেলাম, মাইনাস সাইন থাকলো, তাহলে মাইনাস ভি ডিপি ডিভি গামা পি। আবার দেখো এই যে বলেছিলাম আমরা আগের বোর্ডেও দেখেছি, এই টার্মটাকে আমরা কি বলছি, বাল্ক মডুলাস বি। তাহলে এখন ল্যাপ্লাস বললেন যে না, নিউটন যেটা বাল্ক মডুলাসটাকে পি বলেছিলেন সেটা পি হবে না, সেটা কি হবে, গামা ইন্টু পি হবে। তাহলে শব্দের বেগ কি হয়ে যাবে, এখন বি বাই রো ছিল, বি বের করে ফেলেছি, গামা পি বাই রো। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাপ্লাসের ইকুয়েশন। এবং উনি এখান থেকে প্রমাণ করলেন যে শব্দের বেগ কিন্তু প্রায় 332 মিটার পার সেকেন্ডের কাছাকাছি হবে। দেখো যেহেতু বায়ু মূলত দ্বিপরমাণু গ্যাস বা ডায়াটমিক গ্যাস, নাইট্রোজেন ধরো 78%-এর কাছাকাছি আছে, আর অক্সিজেন তো 20%-এর উপরে রয়েছে, তাহলে অলমোস্ট 98%ই হচ্ছে ডায়াটমিক গ্যাস বা দ্বিপরমাণু গ্যাস। দ্বিপরমাণু গ্যাসের গামা থার্মোডাইনামিক্সে পড়ে এসেছি কিন্তু আমরা, গামার মান কত হয় 1.4। ঠিক আছে, তাহলে এইখানে উনি গামার জায়গায় কি বসালেন, 1.4 বা 1.41 এর কাছাকাছি। আর √p বাই রো নিউটন কত বের করেছিলেন, 280 ইন্টু √1.4 করো, দেখো 332 মিটার পার সেকেন্ডের কাছাকাছি চলে আসবে। তাহলে ল্যাপ্লাস কিন্তু সঠিকভাবে প্রমাণ করলেন শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ডের কাছাকাছি। ঠিক আছে, তাই নিউটন কিন্তু ভুল করেছিলেন, ল্যাপ্লাস কিন্তু সেটাকে কারেক্ট করলেন। পরীক্ষায় কিন্তু আসে যে ল্যাপ্লাস কিভাবে কারেক্ট করলেন এবং নিউটন কি ভুল করেছিলেন। তোমরা বোর্ডটা একবার দেখে নাও। আচ্ছা, এবার কিছু শর্ট কোশ্চেন বা 2 মার্কের কোশ্চেন আসতে পারে, যেটা হচ্ছে শব্দের বেগ কার কার উপর কিভাবে নির্ভর করে। প্রথম কথা হচ্ছে শব্দের বেগ প্রেসারের উপর কিভাবে নির্ভর করে। দেখো টপিকটা তাই আছে। আচ্ছা,
শব্দের বেগের উপর চাপের প্রভাব, মানে চাপের পরিবর্তনের সাথে সাথে শব্দের বেগের কি পরিবর্তন হয় দেখো। আচ্ছা, যদি তাপমাত্রা, দেখো তাপমাত্রা অপরিবর্তিত রেখে, তাহলে কনস্ট্যান্ট, তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি হয়, বয়লের সূত্র অনুযায়ী পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। তাহলে এবং সেখান থেকে আমরা বলতে পারি পি বাই রো, রো মানে হচ্ছে ঘনত্ব, পি বাই রো ইকুয়াল টু ধ্রুবক হবে, কারণ পি ইন্টু এম বাই ভি। দেখো পি সরি রো ইকুয়াল টু কি হবে, এম বাই ভি, তাই তো ঘনত্ব। তাহলে পিভি ইকুয়াল টু কি হবে, সেক্ষেত্রে দেখো পি ইন্টু ভি যদি বলি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে পি ইন্টু কনস্ট্যান্ট, যদি মাস কনস্ট্যান্ট থাকে তাহলে অবশ্যই পি বাই রো কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট থাকলে পি বাই রো কনস্ট্যান্ট। এবার দেখো তাহলে ল্যাপ্লাস কি বলেছিলেন, শব্দের বেগ, ল্যাপ্লাসটা তো ঠিক আমরা দেখলাম, ল্যাপ্লাস প্রায় অ্যাকুরেটলি বের করে ফেললেন, গামা পি বাই রো, এটা হচ্ছে ল্যাপ্লাসের হিসাব অনুযায়ী শব্দের বেগ। দেখো তাহলে আমি দেখলাম যে টেম্পারেচার না চেঞ্জ করে, মাসও যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে পি বাই রো কী হবে, কনস্ট্যান্ট হবে। অর্থাৎ প্রেশার যদি বাড়ে, রো অটোমেটিক্যালি বেড়ে যাবে, বেড়ে গিয়ে পি বাই রোর যে রেশিওটা সেটাকে একই রেখে দেবে সবসময়। তাহলে এই টার্মটার মধ্যে গামা তো একটা কনস্ট্যান্ট যেটা 1.4 এর কাছাকাছি, আর পি বাই রো কনস্ট্যান্ট, তাহলে সি ইকুয়াল টু কী হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে প্রেশারের উপর কিন্তু, প্রেশার চেঞ্জ করলে কিন্তু শব্দের বেগ পাল্টাবে না যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। বুঝেছি? পরেরটা দেখো, এফেক্ট অফ চাপের হবে না, এটা তাপমাত্রার প্রভাব হবে। তাপমাত্রা বা উষ্ণতার কি প্রভাব শব্দের বেগের উপর, মানে টেম্পারেচার চেঞ্জ করলে শব্দের বেগে কি চেঞ্জ হবে সেটা আমরা দেখব। ঠিক আছে, সি ইকুয়াল টু ল্যাপ্লাসের ইকুয়েশনই নিতে হবে, কারণ ল্যাপ্লাস তো ঠিক করেছিলেন এবং উনি বলেছিলেন সি ইকুয়াল টু রুট ওভার গামা পি বাই রো। ওকে, ঠিক আছে, তাহলে এটাকে একটুখানি মডিফাই করা যাক, গামা দেখো এটা পেলাম। এবার যদি 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস বা 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস নিই, তাহলে 1 মোল আইডিয়াল গ্যাস নিই, তাহলে পিভি ইকুয়াল টু কী হবে, পিভি ইকুয়াল টু আইডিয়াল গ্যাস ইকুয়েশন এনআরটি। 1 মোল নিলে কী হয়ে যাবে, পিভি ইকুয়াল টু আরটি হয়ে যাবে। আর 1 মোল গ্যাসের ভর সেটা তার মলিকুলার ওয়েটের সঙ্গে সমান হবে না। যেমন 1 মোল অক্সিজেন, কত গ্রাম অক্সিজেন, 32 গ্রাম। তাহলে 1 মোল হিলিয়াম কত হবে, 4 গ্রাম। তাহলে কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে সংখ্যাটা, মলিকুলার ওয়েটের সাথে সমান হচ্ছে। কখন, যদি আমরা 1 মোল নিই। তাহলে দেখো ফর 1 মোল আমি একটু ক্যাপসে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। PV equal to RT and যেটাকে নর্মাল মাস লিখছিলাম সেটা নর্মাল মাস না বলে সেটা মলিকুলার ওয়েটের সাথে সংখ্যাটার সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়েশন কি হবে, C ইকুয়াল টু ব্যাস হয়ে গেল। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি C ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি। তোমরা এই ফর্মুলাটাকে একটু সম্ভব হলে মনে রাখবে, কারণ শব্দের অঙ্ক যদি দেয়, শব্দের বেগের অঙ্ক এই ফর্মুলাটা দিয়ে দেয় অনেক সময়। আচ্ছা, তাহলে দেখো গামা তো 1.4 কনস্ট্যান্ট, আর তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক, ও তো এমনিতেই কনস্ট্যান্ট হবে। আচ্ছা, আর এমও হচ্ছে নির্দিষ্ট, তুমি যদি গ্যাস নিয়ে কাজ করো, অক্সিজেন নিয়ে কাজ করছো, তার মলিকুলার ওয়েট তো ফিক্স থাকবে, তাহলে এমওটাও কনস্ট্যান্ট। তাহলে সি ইজ প্রপোর্শনাল টু কী হবে, রুট টি। অর্থাৎ তাপমাত্রা বাড়লে শব্দের বেগ কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ গরমকালে শব্দের বেগ কিন্তু বেশি হবে শীতকালের তুলনায়। আচ্ছা, এবার চলে আসছি দেখো
নেক্সট যে অর্থাৎ লাস্ট যে আমাদের পেজটা রয়েছে, আপেক্ষিক আর্দ্রতা বা আর্দ্রতা হিউমিডিটি কিভাবে শব্দের বেগের উপর এফেক্ট করে দেখা যাক। শব্দের বেগের উপর আর্দ্রতা বা হিউমিডিটির প্রভাব। আচ্ছা দেখো, হিউমিডিটি বুঝতে গেলে আমরা সবাই জানি এটা কারণটা কি। কারণটা হচ্ছে জলীয় বাষ্প রয়েছে। তা কেমিস্ট্রির পার্ট একটু যাচ্ছি। জলীয় বাষ্পের যে বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি কত হবে? দেখো ভেপার ডেন্সিটি ইকুয়াল টু আমরা কি জানি, মলিকুলার ওয়েট বাই 2, তো তার সাথে সমান হয়। তো তাহলে যদি আমি H2O নিই অর্থাৎ জলীয় বাষ্প নিই, তার ভেপার ডেন্সিটি কি হবে? H2O 18 ডিভাইড বাই 2 অর্থাৎ 9। তাহলে জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব কত বা ভেপার ডেন্সিটি কত? 9। আচ্ছা এবার যদি আমি বায়ু নিই, নর্মাল এয়ার নিই বা শুষ্ক বায়ু, তাদের মধ্যে কি মিশে আছে? নাইট্রোজেন মিশে আছে। নাইট্রোজেনের মলিকুলার ওয়েট কত হবে? 28। তাহলে বাষ্প ঘনত্ব ভেপার ডেন্সিটি কত হবে? 14। আর বেশ কিছুটা কি রয়েছে? অক্সিজেন। তাহলে অক্সিজেনের কত হবে? 32। ভেপার ডেন্সিটি কি হবে? 16। তাহলে দেখো বায়ুর যে 98% রয়েছে, অলমোস্ট 98%, এটা কিন্তু ভেপার ডেন্সিটি নাইট্রোজেনের জন্য 14 হচ্ছে আর অক্সিজেনের জন্য 16 হচ্ছে। তাহলে ওভারঅল কম্বিনেশনটার ভেপার ডেন্সিটি অবশ্যই 14 থেকে তো বেশি হবেই, এটা বোঝা যাচ্ছে। যেখানে জলীয় বাষ্প বা ওয়াটার ভেপারের ভেপার ডেন্সিটি 9। তাহলে দেখো কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে সরিয়ে যদি তুমি ওই জায়গায় কিছু জলীয় বাষ্প দিয়ে দাও, তাহলে বায়ুর ঘনত্ব কি হবে? কি হবে? কমে যাবে না? শুষ্ক বায়ুর ঘনত্ব 14 থেকে বেশি, যেহেতু নাইট্রোজেন আর অক্সিজেন আছে 98%, আর জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব 9। তাহলে আমি যদি শুষ্ক বায়ুকে সরিয়ে ওই জায়গায় জলীয় বাষ্প এনে দিই, তাহলে তো বাষ্প ঘনত্ব কি হলো? কমে গেল। তো বা ডেন্সিটি কি হচ্ছে? বায়ুর কমে যাচ্ছে। তাহলে যতই ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প আসবে, বায়ুর ঘনত্ব কিন্তু কমে যাবে। অর্থাৎ আর্দ্রতা বাড়ার সাথে সাথে বায়ুর ঘনত্ব বা ডেন্সিটি কমে যাবে। তাহলে দেখো সি ইকুয়ালটা আমরা কি পড়েছি? ল্যাপ্লাসের ইকুয়েশন √/p/ρ। তাহলে রো যদি কমে যায়, নিচের টার্মটা কমছে, তাহলে সি কি হবে? বেড়ে যাবে। তাহলে সি কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ আর্দ্রতা বেশি থাকলে কিন্তু শব্দের বেগ বেড়ে যাবে। আর্দ্রতা বেশি হলে কি হবে? আবার রিপিট করছি, আর্দ্রতা যদি বেশি হয়, জলীয় বাষ্প আসছে, শুষ্ক বায়ুকে সরিয়ে দিচ্ছে, তাহলে ঘনত্ব কমে যাচ্ছে, ডেন্সিটি কমে যাচ্ছে। এই যে ডেন্সিটি কমছে, ডেন্সিটি কমলে এই ইকুয়েশনে দেখতে পাচ্ছি নিচের টার্মটা যদি কমে, সি কিন্তু বেড়ে যাবে। তাহলে যত ডেন্সিটি কমবে তত সি বাড়বে। অর্থাৎ আর্দ্রতা যত বাড়বে, হিউমিডিটি যত বাড়বে, শব্দের বেগ তত বাড়বে। এটাও পরীক্ষায় আসে, তোমরা দেখে নাও।